ট্রেজার আইল্যান্ডে হঠাৎ দেখা দুজনের, পৃথা আর অরুণাভ। জংলা প্রিন্টের একটা শিফন জর্জেট নিয়ে নাড়াচাড়া করছিল পৃথা। অরুণাভ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে এলোমেলোভাবে দৃষ্টি ছড়াচ্ছিল শার্ট পিসের ওপর। হঠাৎই ঠিক একই সময়ে অরুণাভ পেছন ফিরে আর পৃথা শাড়ির বুক থেকে মুখ তুলে সামনে তাকায়। মাত্র এক লহমার অলস দৃষ্টি দুজনকেই সচকিত করে দেয়। দুজনেই পুনর্বার পরিচিতের দৃষ্টি মেলে দুজনের দিকে তাকায়। কি অদ্ভুত যোগাযোগ! দীর্ঘ 10 বছর দুজনের কেউই ক্ষণিকের জন্যেও ভাবেনি আবার কোনোদিন তাদের দেখা হবে। মুহূর্তের মধ্যে পৃথার চোখে খেলে যায় এক অনিবার্য হাসি। উচ্ছ্বসিত হয়ে এগিয়ে যায় সে। আরে তুমি? ম্লান বিব্রত অরুণাভ ঢোক গিলে বলে, আরে পৃথা, তুমি শাড়ি কিনতে বুঝি? কি করি বলো, বাড়িতে দুপুরবেলা একা একা আর সময় কাটতে চায় না। কিন্তু তুমি? না, এমনি এটা সেটা দেখেই সময় কাটাচ্ছি আর কি। কেন, অফিস যাওনি? অফিস? ঠোঁটের কোণে ম্লান হাসি ফিরিয়ে এনে বলে, নেই, এখন বেকার। কেন? তুমি তো ভালো চাকরি করতে, উঁচু পোস্টে। সেসব অনেক কথা, ঠিক এখানে দাঁড়িয়ে সব বলা যাবে না। তাহলে চলো আমার সঙ্গে। ভয় নেই, আগের মতো হাঁটাবো না, সঙ্গে গাড়ি আছে। অরুণাভ চমকে তাকায় পৃথার দিকে। হ্যাঁ গো, সবুজ মারুতি, আমার স্বামীর খুব পছন্দের রং। বালিগঞ্জ সার্কুলার রোডের 7 তলায় বারান্দায় দাঁড়ালে শহরটাকে বড় অন্যরকম লাগে পৃথার। মাঝে মাঝে ওর মন যখন চঞ্চল হয়ে ওঠে, একটা অস্বাভাবিক ঔদাসীন্য ওকে গ্রাস করে, তখনই ও এসে দাঁড়ায় 7 তলার বারান্দায়। গাড়ি, মানুষ, শহরিক ব্যস্ততা সব যেন মনে হয় কত দূরে, তার নাগালের বাইরে চলে গেছে। সব চাঞ্চল্য থেকে নিমেষে ও যেন উঠে এসেছে অনেক অনেকটা উঁচুতে। এখন রাত 2টো, নির্মাল্য ঘুমিয়ে আছে। ব্যবসায়ী মানুষ, 50 পেরিয়ে যাওয়া মানুষটা এখনো কি অসম্ভব পরিশ্রম করতে পারে। পরিশ্রম আর বুদ্ধির খেলায় মানুষটা আজ মস্ত ব্যবসায়ী। কিছুতেই ঘুম আসছিল না পৃথার। অনেকক্ষণ এপাশ ওপাশ করে এসে দাঁড়িয়েছে 7 তলার বারান্দায়। গভীর রাতের শহরটা এমন করে কোনোদিনও দেখা হয়নি। কোনো এক জাদুকরের হাতের ছোঁয়ায় নিচের চৌমাথার চেহারাটাই পাল্টে গেছে। কি অসম্ভব নির্জনতা বুকে নিয়ে খাঁ খাঁ করছে শহরটা। শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল পৃথা। রাতের শহরের মতো ওর মনের শূন্যতায় কখন যেন জলছবির মতো অনির্বচনীয় রোমাঞ্চ দৃশ্য ফুটে উঠেছে। জল রঙের আঁকা ছবির মতো নরম অথচ গভীর। সামনে রাখলে এলোমেলো রং, দূরে গেলেই ফুটে ওঠে বর্ণালী সজীবতা। এত দেরি করে এলে কেন বলো তো? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। আর লোকগুলো এত খারাপ, ভাবা যায় না। সবাই যেন চোখ দিয়ে গিলতে চায়। সরি পৃথা, ঠিক ওঠার মুখেই বড় সাহেবের তলব এলো। ভীষণ জরুরি চিঠি একটা, কালকে প্রথম ডাকে উত্তর পাঠাতেই হবে। প্লিজ পৃথা। উনি না থাকলে যেন কোম্পানি উঠে যাবে। না না না, আসলে ব্যাপারটা ঠিক তা নয়। আসলে আমার পোস্টটাই ঠিক আছে, এই কোম্পানি ছেড়ে তুমি তোমার কোম্পানি নিয়েই থাকো। ওখানে আয় আর এখানে শুধু অপব্যয়। এই ঝগড়া করবে না যাবে? দেখছো আশেপাশে কত লোক কিন্তু তাকিয়ে দেখছে। দেখো, এতক্ষণ আমায় দেখছিল, এখন তোমায় দেখছে। আমায় দেখে দেখুক,
কিন্তু শত সহস্রের দ্রষ্টব্য হও তুমি, এটা কিন্তু মোটেই আমার কাম্য নয়। আমি খুব হিংসুটে। নাও নাও নাও, চলো। জল রঙে আঁকা ছবিটা এখন কত দূরে, কিন্তু কি আশ্চর্য পরিষ্কার। এলোমেলো আঁচড় এখন পরিপূর্ণতায়। হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসেছিল সবুজ ঘাসের উপর। ডান হাত দিয়ে নির্মমভাবে ছেড়ে চলছিল গোছা গোছা কচি ঘাস। ঠিক সামনে বসে একের পর এক সিগারেট খেয়ে চলেছে অরুণাভ। কি ভাবছো? ছেঁড়া ঘাস ছড়াতে ছড়াতে প্রশ্ন করে পৃথা। আর কটা বছর অপেক্ষা করা যায় না? আরো কটা বছর একটা ছেলের কাছে হয়তো কিছু নয়, কিন্তু একটা মেয়ের কাছে। তাছাড়া তুমি তো জানোই আমার পরে আরো 3 বোন। বাবা রিটায়ারমেন্টের আর 1 বছর বাকি। আমি সব বুঝি পৃথা, সব বুঝি, কিন্তু কিন্তু জানোই তো আমি বাবা মায়ের একমাত্র ছেলে। তাই কি তাই? তোমার আমার কথাটা পারতেই পারছি না। আসলে ওদের প্রত্যাশা বেশি, শুনলে শকড হবেন। কিন্তু একদিন তো বলতেই হবে। নাকি তুমি এখন পিছিয়ে যেতে চাইছো? কি যে বলো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু অন্তত কটা দিন সময় দেবে তো? কথা রেখেছিল অরুণাভ। ঠিক 1 সপ্তাহের পর একদিন হই হই করে পৃথার বাড়ি এসে হাজির। সেই প্রথম আসা একান্তে পৃথাকে বুকের মধ্যে টেনে নিয়ে বলেছিল, পৃথা পৃথা, সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে পৃথা। বলো বলো, কবে বিয়ে করতে চাও? উচ্ছ্বসিত পৃথা বলেছিল, সব ঠিক? মানে তোমার বাবা মা? আরে একমাত্র ছেলের কথা কি আর না বলে ফেলে দিতে পারেন তেনারা? তবে আমার বাবা আসবেন তোমার বাবার সঙ্গে কথা বলতে, মানে ওই ফাইনাল ডেট ঠিক করতে। শেষ পর্যন্ত বিয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে গেল। 4 মেয়ের কেরানি বাবা তার সাধ্য সামর্থ্য অনুযায়ী কেনাকাটা শুরু করে দিলেন। কিন্তু জমানো টাকা আর কিছু প্রভিডেন্ট ফান্ড থেকে ধার করা টাকায় পৃথার বাড়ি যখন ধীরে ধীরে উৎসবের চেহারা নিচ্ছে, পৃথা মনে মনে ভাবি জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। নিমন্ত্রণ পর্ব যখন সারা, যখন মাত্র আর 2 দিন বাকি বিয়ের, ঠিক তখনই ভূমিকম্পের মতো পৃথার পৃথিবী দুলে গেল। চোখের সামনে সে দেখল তার ছোট্ট গরিবের ঘরটা দাসের ঘরের মতো মাটিতে ছড়িয়ে গেছে এলোমেলো। আজ আপনাদের জন্য যে থ্রিলার গল্পটি নিয়ে এসেছি তার নাম জলছবি। গৌতম রায়ের লেখা এই গল্পটিতে কোনো গোয়েন্দা নেই, নেই কোনো রক্তভেজা খুন, নেই কোনো পুলিশ ইনকোয়ারি। তারপরেও আমরা বলবো এটি একটি পারফেক্ট থ্রিলার। কেন বলছি? গল্পটি শুনুন, তাহলেই বুঝতে পারবেন। আর গল্পটি শোনার পর এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে শোনার পর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক আজকের গল্প, জলছবি। বিয়ের ঠিক 2 দিন আগে অরুণাভর বাবা চিঠি পাঠিয়েছিলেন। সে চিঠি আজও সযত্নে রেখে দিয়েছে পৃথা। চিঠির সারমর্ম, ছেলের পছন্দ মতো বিয়েতে আমার অমত নেই, কিন্তু আমার ছেলে এক বিরাট কোম্পানির মস্ত অফিসার। তার সামাজিক সার্কেল বিরাট। স্বাভাবিক কারণে যেমন তেমন ভাবে তো বিয়ে দেওয়া সম্ভব নয়। কিছু না হলেও আমন্ত্রিতের সংখ্যা 1000 ছাড়িয়ে যাবে। দাবি দেওয়া হিসেবে আমরা বিশেষ কিছু চাইনি।
কিন্তু অতিথি আপ্যায়নের খরচটি আমি কন্যা পক্ষের কাছে নগদে চাইছি, এবং সেই নগদের পরিমাণ ন্যূনপক্ষে 40,000। বেশি হলে তো ভালোই হয়। জল রঙের আঁকা ছবিটা কেমন যেন ঝাপসা হয়ে ওঠে। বোধহয় পৃথার চোখের সাগরে সেই ঝাপসা ছবিতেই সে দেখতে পায় তার বাবার মৃত্যু দৃশ্য। না, সম্ভব ছিল না মাত্র দুদিনের মধ্যে অত টাকা জোগাড় করা সামান্য এক কেরানির পক্ষে। অথচ সব আয়োজন সারা, নিমন্ত্রণ পর্বও শেষ, আত্মীয়রা কেউ কেউ এসেও গেছেন। টাকা না দিতে পারলে বিয়ে হবে না, এমন কথাও লেখা ছিল সেই চিঠিতে। 57 বছরের প্রৌঢ় কেরানি এই ধকল সইতে পারেননি। বাবার মৃত্যুর আগে পৃথা শেষ চেষ্টা হিসেবে অরুণাভর সঙ্গে দেখা করেছিল, কিন্তু অরুণাভ তখন একান্তই পিতৃভক্ত। সে সবিনয়ে জানিয়েছিল, বাবা কিন্তু বেশি কিছু দাবি করেননি তোমাদের কাছে। এই সামান্যটুকু না দিলে যে মান থাকবে না গো আমার ভাবি শ্বশুর বাড়িতে। তারপর উপন্যাসের থেকেও চমকপ্রদভাবে কেটে গেছে 10টা বছর। চলচ্চিত্রের মতো দ্রুত গতিতে ঘটনা ছড়িয়ে গেছে জীবনের সাদা পর্দা ধরে। বাবার মৃত্যুর পর মায়ের মৃত্যু, অভাবনীয়ভাবে দেখা নির্মাল্যর সঙ্গে। বিপত্নিক ব্যবসায়ী নির্মাল্য, বয়সের ব্যবধান প্রায় 22 বছরের। নির্মাল্যর বড় পছন্দ হয়েছিল তার কাছে চাকরির উমেদারিতে আসা পৃথাকে। চাকরির বদলে মানুষটা শুনিয়েছিল তার জীবনের দুর্বলতার দিকটি। বলেছিল, আমি বড় একা। পৃথা, তুমি আমার জীবনে এলে নতুন উদ্যমে আবার আমি এগিয়ে যেতে পারব। কোনো কিছু ভাবার অবসর ছিল না পৃথার। নির্মাল্যকেই সে বিয়ে করে। নির্মাল্যর প্রচেষ্টাতেই তার পরবর্তী 3 বোন সুপাত্রস্থ হয়। তারা আজ সুখী, কিন্তু সে, তার জীবনে প্রৌঢ় হলেও একজন স্বামী আছে, ইচ্ছে মতো খরচ করার টাকা, আছে একটা মানুষকে খুশি মতো চালিত করার নেশা, হয়তো কিছুটা ভালোবাসা। কিন্তু সেই কিন্তুটাই আজ 10 বছর পর তাকে এলোমেলো করে দিল। তার 10 বছরের ভাবনাগুলো সহসাই এক অন্যতর অনুভূতিতে সজাগ হয়ে উঠল। তবে কি সে আজও অরুণাভকে ভুলতে পারেনি কি অন্য এক বিশেষ কারণে? এ তোমার কি হাল হয়েছে অরুণ? সেই ঝকঝকে ছেলেটাকে তুমি কোথায় রেখে এসেছো? অরুণাভর ঠোঁট টেপা ম্লান হাসিটা পৃথার বরাবরই ভালো লাগত, আজও নতুন করে ভালো লাগলো। অরুণাভ ম্লান এসে কিছু বলতে চেয়েছিল, তার আগেই পৃথা বলে ওঠে, ফের তুমি ওইভাবে হাসছো? জানো না, তোমার ওই ম্লান চাপা হাসি দেখলে আমার সর্বাঙ্গ শিরশির করে ওঠে। এখনো পুরনো সব কিছু মনে আছে? সব। পৃথা, আমায় তুমি ক্ষমা করতে পারো না? ও মা, তুমি এখনো সেসব মনে রেখেছো? না, মানে সেদিন বাবার কথা মানতে গিয়ে জীবনে কিন্তু একটা মস্ত ভুল করে ফেললাম আমি। অরুণাভকে বিবশ করে প্রায় ফিসফিস করে বলে ওঠে, ইচ্ছে হলে ভুলটা এখনো শোধরানো যায়। চমকে ওঠে অরুণাভ, আবেগতাড়িত কণ্ঠে ডাকে, পৃথা। তোমার স্বভাবে এখনো সেই পুতুল পুতুল ভাব, যা নিজের ইচ্ছে বলে কিচ্ছু নেই। সেদিন চলেছিলে বাবার তালে তাল দিয়ে, আর আজ
বউ বকবে? বউ? ও রত্নটি বোধহয় আর এ জীবনে এলো না। 40,000 বায়না বুঝি এখনো ছাড়তে পারোনি? আর কেন কষ্ট দিচ্ছ পৃথা? বললাম না ভুল হয়ে গেছে। চাকরি নেই বলে বুঝি বাবুর এই হাল? উস্কো খুস্কো চুল, ময়লা শার্ট প্যান্ট, কি হয়েছিল? চুরির অভিযোগ, চুরি। সবাই আমার বিপক্ষে চলে গেল। আসলে আসলে এটা এক ধরনের একটা জেলাসি, বুঝলে? এখন কি করছো? কিচ্ছু না। জমানো টাকা সব শেষ হতে চলেছে। পার্ক স্ট্রিটের একটা বড় রেস্তোরাঁয় বসে কথা হচ্ছিল। সামনে দেদার খাবার। পৃথার আমন্ত্রণেই এই অভিযান। অরুণাভর কথা শুনে সে কিছুক্ষণ নিঃশব্দে খেয়ে গেল। অরুণাভও খাচ্ছিল। বহুদিন এত ভালো ভালো খাবার তার খাওয়া হয়নি। একসময় খাওয়া শেষ করে পৃথা বলল, এই মুহূর্তে তোমার খুব টাকার দরকার, তাই না অরুণ? সাধু সন্ন্যাসী ছাড়া কোন পুরুষের টাকার দরকার হয় না বলো তো? দরকার, খুব দরকার। আমি যদি তোমাকে থোক কিছু রোজগারের রাস্তা করে দিই? বামুনকে চাঁদের স্বপ্ন দেখাচ্ছ পৃথা? না, বামুনের হাতে চাঁদির ছাপি তুলে দিতে চাইছি। কিরকম? ইদানিং আমারও বেশ কিছু টাকার দরকার। সুযোগ সুবিধা তৈরি করে দেবার দায়িত্ব আমার, প্ল্যানও আমার, কিন্তু করতে হবে তোমায়। বদলে পাবে 5,000 টাকা। রাজি? আলাদিনের গল্প শোনাচ্ছ? আচ্ছা বেশ, গল্পটাই বলো। চুরির অপরাধে তোমার চাকরি নেই। চুরি তুমি করেছিলে কিনা তা তুমিই জানো। এবারও একটা চুরি করতে হবে। সেবার ধরা পড়েছিলে, এবার পড়বে না। তোমার এই গল্পের কাঠামোটা আমি কিন্তু ঠিক ধরতে পারছি না, বুঝলে? গল্প না, কয়েকটা সত্যি কথা বলছি। তোমার জন্যই আজ আমাকে একটা বুড়ো স্বামী নিয়ে ঘর করতে হচ্ছে। লোকটাকে নিয়ে আমি পুতুল খেলা খেলি। আমার যে কোনো ইচ্ছেই সে পূরণ করে, কিন্তু একটা মেয়ের জীবনে সেটাই সব নয়। আমি পালাতে চাই। কোথায়? যেখানে খুশি, কিন্তু এই 10 বছরে আমার স্বভাবটা অনেক পাল্টে গেছে। এটাও জেনে গেছি যে টাকা ছাড়া বাঁচা যায় না। ও বুড়োটার হাত থেকে বাঁচতে গেলে আমায় অনেক দূরে কোথাও চলে যেতে হবে, কিন্তু খালি হাতে না। তুমি কি তোমার স্বামীর? হ্যাঁ, চাইলে লোকটা টাকা দেবে, কিন্তু সেটা কত? 1,000, 2,000, 5,000? তার বেশি হলেই কারণ জিজ্ঞেস করবে। কিন্তু আমার দরকার অনেক বেশি। তোমায় একটা অভিনয় করতে হবে, ডাকাতির। পারবে না? ডাকাতি? দেখো অরুণ, তুমি না বললেও আমি জানি, চুরি ছেঁচড়ামি তুমি জীবনে অনেক করেছো, ঘুষও খেয়েছো প্রচুর। এবার না হয় ডাকাতির অভিনয় করবে। আর এ তো সহজ ডাকাতি। বুড়ো বাড়ি থাকবে না, ফ্ল্যাটের দরজা খোলাই থাকবে। একজন রাঁধুনি, একজন চাকর, দুটোকেই বাইরে পাঠিয়ে দেব। তুমি শটান ঢুকে যাবে, আমার হাত পা মুখ বেঁধে চেয়ারের সঙ্গে আটকে দেবে। তারপর সিন্দুক খুলে, এর থেকে সহজ ডাকাতি আর হয় না। সিন্দুকে অবশ্য থাকবে 5,000 তোমার জন্যে, বাকিটা আমি আগেই সরিয়ে নেব। এর পরের অভিনয়টা আমার। রাজি? রাজি হতে অরুণাভ সময় নিল 1 মিনিট। বেশ কাটছিল যুগল প্রণয়ীর, বিশেষ করে অরুণাভর। সে আবার টাকার মুখ দেখছে, আবার ফিরেও পেয়েছে পড়ে পাওয়া 14 আনার মতো পৃথাকে। অরুণাভ বেশ বুঝতে পারে পৃথা আবার নতুন করে জড়িয়ে পড়ছে তার সঙ্গে। প্রথম তার ব্যবহারটা ছিল একটু দূরত্ব বজায় রাখা, কিন্তু এখন কথায় বার্তায় আকারে ইঙ্গিতে জানিয়ে দেয় আজও সে তাকে ভুলতে পারেনি। প্রথম দিন অবশ্য পার্ক স্ট্রিটে চীনের রেস্তোরাঁয় বসে বলেছিল,
ভুলটা এখনো শোধরানো যেতে পারে, কিন্তু তখন কোথায় যেন একটা দূরত্ব ছিল। এখন সেটা কেটে গেছে, কিন্তু এই মেয়েকে নিয়ে তো চলবে না। কোনো মেয়েলি বন্ধনের মধ্যেই সে যেতে রাজি নয়। অরুণাভ এক ফাঁদে দুটো শিকার ধরতে চায়। পৃথাকে দিয়ে একটা বড় দাও মেরে ওকে নিয়ে কিছুদিনের জন্য কোথাও উধাও হয়ে যেতে হবে, তারপর একদিন সুযোগ বুঝে কি ভাবছো অরুণ? শুনলে তোমার রাগ হতে পারে। আমার রাগি রাগি মুখটা দেখতে যে তোমার ভালো লাগে এ কথা অনেকবার বলেছ। সেই ভালো লাগাটাই না হয় মিটিয়ে নাও। এইভাবে 5-10-এ তুমি আর কতদিন ওই বুড়োকে ধাপ্পা দিতে পারবে পৃথা? বড় কিছুর কথা ভাবছো? আমি কিন্তু ভেবে ফেলেছি। তাই? হ্যাঁ মিস্টার, আর এটাই হবে আমাদের শেষ পরিকল্পনা। তার মানে এবার তুমি পালাবো, আর তোমার হাত ধরে। পারবে না এই হাত দুটোকে বাকি জীবনের জন্য ধরে রাখতে? আমি তো হাত ধুয়েই বসেই আছি। অন্নদাত্রী অন্নপূর্ণাকে হাত ধরে ঘরে নিয়ে যাওয়ার জন্য। তাহলে শোনো, 100 ভরি সোনার গয়না আছে আমার, আছে বেশ কিছু দামি পাথরের সেট। অবশ্য সেগুলো লকারেই আছে। আসছে সপ্তাহে একটা পার্টি অ্যাটেন্ড করতে যেতে হবে আমাকে আমার স্বামীর সঙ্গে। সমস্ত গয়না আমি তুলে এনে বাড়িতে রাখবো। এই ক্ষেত্রে অবশ্য বুড়ো নির্মাল্যর আর্থিক ক্ষতি কিছু হবে না, কারণ সব গয়নায় ইনশিওর করা আছে। গয়নার বাক্স চুরি গেছে এমনটি যদি প্রমাণিত হয়, বীমা কোম্পানি সেটা পুষিয়ে দেবে। কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই রিস্কি হয়ে যাবে গো। এই নিয়ে 3 বার যদি একই কায়দায় বাড়ি থেকে চুরি হতে থাকে, তাহলে বীমা কোম্পানির কথা ছেড়েই দাও। তোমার স্বামী কি কিছু সন্দেহ করবে না? করলে করবে, তখন আমাদের পাচ্ছে কোথায়? কিন্তু ডাকাতির সঙ্গে তুমি উধাও হয়ে গেলে পুলিশ তো তোমার পেছনে ফেউ লাগাবে, আর তুমি ধরা পড়লে তো আমিও ফেঁসে যাব। আমি জানি তুমি বরাবরই নিজের কথা ভাবতে বেশি ভালোবাসো, কিন্তু রিস্ক না নিলে জীবনে বড় কিছু করা যায় না। ঠিক আছে, অতই যদি তোমার ভয়, তাহলে গয়নার বাক্সের ডাকাতির অভিনয়টা করে নিজের ভাগের টাকা নিয়ে চলে যেও যেখানে খুশি। এরপর আর আমাদের দেখা হবে না। আমি কি করব সেটা তখন ভেবে নেব, তোমাকে আর বিরক্ত করব না। অরুণাভ প্রমাদ গুণে একটা বেফাঁস কথা বলে ফেলে রাজত্ব আর রাজকন্যা দুটোই হাতছাড়া হওয়ার দাখিল। নিমেষে নিজের ভুল পাল্টায়। বেশ ছিলাম পৃথা, কিন্তু 10 বছর পর হঠাৎ এসে আমার সবকিছু ওলট পালট করে দিলে কেন? কেন পৃথা? এখন তো তোমায় ছাড়া বাঁচার কোনো কথাই আমি ভাবতে পারি না। আমাকে পেতে গেলে জীবনে হয়তো শেষবারের জন্যেও তোমাকে একটা বড় রিস্ক নিতেই হবে। একবার পারোনি, হারিয়েছিলে, সেটা টাকার জন্যেই। এবার নতুন করে সুযোগ এসেছে, আমার সঙ্গে পাবে দেদার টাকা। ভেবে দেখো। অরুণাভ স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর একটু হলেই সব ভেস্তে যাচ্ছিল। না, সুযোগ সব সময় আসে না। দৈব প্রেরিত হয়ে পৃথা আবার তার জীবনে এসেছে দেদার টাকা নিয়ে। পৃথা নয়, তার অনেক অনেক টাকার দরকার। ভাবা শেষ হলো? হয়েছে হয়েছে, তোমাকে আমি ফের হারাতে পারবো না পৃথা। বলো বলো কি করতে হবে? সবকিছু বুঝিয়ে দেয় পৃথা। তারপর বলে, এবার কিন্তু চুরির সময় আমি বাড়ি থাকবো না। বারবার 3 বার গৃহকর্ত্রীর উপস্থিতিতে ডাকাতি হয়ে যাবে, সেটা কেউই সুনজরে দেখবে না। কোনো সন্দেহের অবকাশ আমি রাখতে চাই না। আমি সেদিন আমার স্বামীকে সঙ্গে নিয়ে কোথাও বেরিয়ে যাব।
স্বয়ংক্রিয় লিফট, ওঠা নামার আর কোনো যাত্রী ছিল না। লিফটে উঠে 7 নম্বরে পুশ করে অরুণাভ। লম্বা করিডোর ফাঁকাই পড়ে আছে। না, তাকে কেউ দেখেনি। এর আগেও দুবার সে এসেছে, সে দুবার অবশ্য ফ্ল্যাটে পৃথা ছিল, কিন্তু এবার সে একা। মনে মনে একবার সে ইষ্ট নাম জপ করে নিল। কোনো রকমে এইবার উতরে গেলে এই শহরটাই ছেড়ে চলে যাবে পৃথাকে নিয়ে। তারপর দ্রুত গতিতে সে এগিয়ে গিয়ে থামে 10 নম্বর ফ্ল্যাটে। বেল বাজায়। দরজা খুলে দাঁড়ায় মাঝবয়সী একটি মেয়ে। কাকে চাই? নির্মাল্যবাবু আছেন? না, নেই। ওনার স্ত্রী? না, দুজনেই বেরিয়েছেন। কেন মিথ্যে কথা বলছো? এখনই তো আমায় ফোন করেছিলেন নির্মাল্যবাবু। মিথ্যে কথা, তেনারা দুজনেই বিকেলে বেরিয়ে গেছেন। না, বেরোয়নি। বলেই সজোরে এক ধাক্কা দিয়ে অরুণাভ দরজা ঠেলে ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়ে। হতভম্ব মেয়েটি দেখে অরুণাভর হাতে চকচকে একটি পিস্তল। মেয়েটি টু শব্দ করার আগেই প্রচন্ড এক ঘুষি মারে মেয়েটির নাকে। মেয়েটি জ্ঞান হারায়। দরজা বন্ধ করে অরুণাভ এদিক ওদিক তাকায়। না, আর কেউ নেই। এই বিশাল মেজোনাইন ফ্ল্যাটে ওরা স্বামী স্ত্রী ছাড়া দুজন কাজের লোক থাকে। পৃথা বলেছিল চাকরটাকে ও ছুটি দেবে ইভিনিং শোয়ে সিনেমা দেখার জন্য। মেয়েটা থাকবে একা। পৃথা কথা রেখেছে। আর কেউ নেই। সে ধীর পায়ে এগিয়ে যায় উপরের নির্দিষ্ট ঘরে। পিস্তলটা পকেটে রেখে সে টর্চ জ্বালায়। আলো জ্বালাতে মানা করেছিল পৃথা। দরকার নেই আলোর, সে নিভিয়ে দেয়। সে জানে ইচ্ছাকৃতভাবে ফেলে যাওয়া চাবির গোছা এখন কোথায় আছে। নির্দিষ্ট স্থান থেকে চাবিটা নিয়ে সিন্দুক খুলে ফেলে। গয়নার বাক্স যথাস্থানেই আছে। বাক্সটা নিয়ে সাইড ব্যাগে ভরে নেয়। আরেকটা ছোট্ট কাজ বাকি। ডাকাতির ঘটনা প্রমাণ করার জন্যে ঘরটাকে একটু লণ্ডভণ্ড করার দরকার। এলোপাথাড়ি সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেয়। বইয়ের আলমারির কাঁচ ভাঙে। মেঝেই কার্পেট পাতা, তাই আওয়াজ তেমন ওঠে না। বইগুলো এলোমেলো ছড়িয়ে দেয় সারা ঘরে। ফুলদানিটা ছুঁড়ে ফেলে অন্যদিকে। সমস্ত ঘরটাকে দ্রুত হাতে তছনছ করতে সে সময় নেয় মাত্র 5 মিনিট। না, আর থাকার দরকার নেই। এতেই প্রমাণ হয়ে যাবে ডাকাতির ঘটনা। সিন্দুকটা খোলা উচিত। আরো একবার সিন্দুকের মধ্যে আলো ফেলে। কিছু টাকার বান্ডিল পায়। সেগুলো ব্যাগে ভরে নিয়ে ঠিক যে মুহূর্তে সে ঘর থেকে বেরোতে যাবে, নিমেষে সারা ফ্ল্যাটের আলো জ্বলে ওঠে। অবাক, হতচকিত এবং বিহ্বল দৃষ্টিতে সে দেখে তাকে ঘিরে ফেলেছে প্রায় জনাছয়েক পুলিশ কনস্টেবল এবং হাতে উদ্ধত রিভলভার স্বয়ং পুলিশ অফিসার। কয়েক সেকেন্ডের চিন্তায় সে ভাবতে চাইল এরা এতক্ষণ কোথায় ছিল। অফিসার এগিয়ে গিয়ে অরুণাভর কাঁধের ব্যাগটা তুলে নেন। পকেট থেকে পিস্তলটাও বার করে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলেন, এই কালো পিস্তল নিয়ে ডাকাতি করতে এসছো বাবা? অরুণাভর কিছু করার ছিল না, বলারও কিছু ছিল না। অফিসার এগিয়ে গিয়ে রিসিভার তোলেন, ডায়াল করেন। অরুণাভ শুনতে পেল অফিসার ফোনে বলছেন, হ্যাঁ মিসেস পৃথা সেন, আপনার অনুমান ঠিক। চোরটা হাতে নাতে ধরা পড়েছে। আপনার হাজবেন্ডকে নিয়ে থানায় চলে আসুন। আমার অনুমান গয়নাগাটি সব ঠিকই আছে, তবু একবার দেখে নেবেন।
সবুজ রঙের মারুতিতে ফিরছিলেন নির্মাল্য আর পৃথা সেন। নির্মাল্যর মুখ ভাবলে সেন। চুরুট খাওয়া ওর নেশা, আপন মনেই টান দিয়ে চলেছেন। অন্যমনস্ক পৃথা নির্মাল্যর কাছে ঘনিষ্ঠ হয়ে আসে, বলে, তোমার কিছু টাকা ক্ষতি করে দিলুম। নির্মাল্য মৃদু হাসেন। পৃথা স্বামীর হাতে হাত রেখে হয়তো সাহস ফিরে পেতে চায়। কাজটা কি খুব অন্যায় করলুম? এবারও নির্মাল্য কিছু না বলে মৃদু হেসে স্ত্রীর অসহায় হাতটি নিজের বিশাল মুঠোয় এনে আশ্বাসের স্বল্প চাপ দেন। পৃথা বলে, আমি যে কিছুতেই ভুলতে পারি না, ওর জন্যই আমার বাবা। আর কথা বলতে পারে না। গাড়ির জানালার বাইরে মুখ রাখে পৃথা। তার চোখ তখন ছলছল। জলরঙা এই ছবিটা বড় অস্পষ্ট। সে বুঝতে পারে না এই নোনা জল কার জন্যে। জলছবি গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন অরুণাভর চরিত্রে শৈবাল, পৃথার চরিত্রে সুতপা, গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে আমি কমলেশ। অনেকদিন বাদে থ্রিলার ঘরানার একটি স্বাদ বদল করা গল্প আপনাদের শোনালাম। কেমন লাগলো এই ছোট্ট অথচ টানটান উত্তেজনার গল্পটি? অবশ্যই আমাদের লিখে জানাতে ভুল করবেন না। যদি এইরকম গল্প আপনাদের পছন্দ হয় তাহলে আগামী দিনে অবশ্যই আমরা আরও এইরকম গল্প আপনাদের জন্য নিয়ে আসব। আরে হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও ভুল করবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেইনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।